কি আপনি জানেন না? জানি, আমি সব জানি বৌমা, কিন্তু আমার জানার সঙ্গে এই সংসারের প্রয়োজনের মিলটা তো নাও হতে পারে বৌমা। বেশি জ্ঞান দেবেন না, আপনার মতো স্কুল মাস্টারের সাইকেলের জ্ঞান এখানে যে কোনো প্রয়োজনই লাগবে না, সেটা আমি যে আজ মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি বৌমা। শুনে ধন্য হলাম, কিন্তু সেই দরজা একটু বলবেন? কথাটা কি জানো বৌমা, আগে সংসারের সার বস্তু ছিল এই বাবা মা, কিন্তু এখন তারা এই সংসারের ভারী বোঝা জঞ্জাল। আগে সংসারের গৃহকর্তা থাকতো পুরুষ, কিন্তু এখন তোমাদের মতন বৌমারাই ধরেছে এই সংসারের হাল। কেন, তাতে কি আপনার পায়ে ফসকা পড়ে যাচ্ছে? ফসকা পড়বে কেন বৌমা, ফসকা পড়বে কেন? তবে কথা কি জানো বৌমা, এই সংসার করে জীবন প্রতিদিন সে দায়িত্ব যে অনেক, আর সে দায়িত্ব পালন করাটা মেয়েদের পক্ষে সম্ভব নয়। এই তো, তা তো আপনি বলবেনই, কারণ বৌমা সংসার চালানে আপনাদের মতো বাবা মাতে যে অনেক অসুবিধা। কেন বৌমা? কারণ তাতে ছেলের মাথায় হাত বুলিয়ে তার সর্বশান্ত করার সুযোগ দিতে পারে। এই সংসারে কোনো বাবা মা তার ছেলে মেয়েদের সর্বশান্ত হতে দিতে চায় না বৌমা, সর্বশান্ত হতে দিতে চায়। আর কেউ না চাইলেও আপনাদের মতো স্বার্থপর বাবা মারা চায়, আর তা পারেনি বলে গায়ে এত ফসকা পড়ে যায়। তুমি ভুল বললে বাবা, তুমি ভুল বললে। তাহলে মানুষ কিছুটা স্মৃতি ধ্বংস হয়ে যায়, তাই তারা তখন অবিবেচকের মতো কিছু কথা বলে ফেলে। কিন্তু কোনো বাবা মা তার ছেলেদের সর্বশান্ত হতে চায় না, আর তা যদি চাইতো তাহলে তাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে পারত না বাবা, পারত না। কি যে মানুষ করে তুলেছেন তা তো চোখেই দেখতে পাচ্ছি। সেই কথা তোমাকে বলতে হবে না বাবা, তুমি তোমার আচারে ব্যবহারে আমাদের প্রমাণ করে দিচ্ছ যে আমাদের শেষ পরিণতি কি। আপনি আমার এর মধ্যে ফরম দিতে এলেন কেন? না না বাবা, না, আমি ফরম দিতে আসিনি বাবা, তোমাকে আমি অনুরোধ করতে এসেছি। আমরা যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে তোমার পায়ে জুতো চূড়া করে সর্বদা শিক্ষক ছিলে তাকে তুমি আপনি ভাবে বলো না বাবা, তাকে পয়সা রোজগার করার মুরত আর কথায় শুধু আকাশ ছোঁয়া জ্ঞান। উনি কোনো রোজগার করেননি বলে উনার কি কোনো সম্মান নেই? বড় বড় বুড়িতে মন ভরতে পারে, কিন্তু পেট ভরতে পারে না। অর্থই যে পৃথিবীতে সম্ভব। হ্যাঁ, অর্থ ছাড়া এই জগতে এক পাও চলার উপায় নেই। তাই অর্থর বিহীনে ওই জ্ঞান বাড়ি আমি সহ্য করব না। কিন্তু বাবা, ঝাড়টা মারি ওই কিন্তুতে আপনার মেজো ছেলে টাকা দেয় না, আর বেকার বাউল টেনে ছোট ছেলে মাথা ফাটিয়ে বসে আছে। বলি সংসারটা কি হাওয়ায় চলবে নাকি? করোনা এই বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর সেই জীবনের শেষ রঙ্গমঞ্চে সেই মর্মে মর্মে কথাগুলো আমি উপলব্ধি করতে পারছি, উপলব্ধি করতে পারছি। কিন্তু বাবার কথা প্রতিবাদ না করে তুমি ভুল করছো। না করলে না, এই সংসারের এই হতভাগ্য বাবা মারা সারা জীবন শুধু ভুল করে যায়, কিন্তু সেই ভুলকে ভুল করে ফুটিয়ে তোলার থাকতো এই হতভাগ্য বাবা মায়েদের নেই
জেলখানায় বন্দি। তাই আজ এই প্রাক্তন শিক্ষক প্রমোদ রায়ের হাতে আর বাঁচা রেখে আর কোনদিন হয়তো এই হাতে উঠে আসবে তাদের ওই পরনের কাছে। এটাই বর্তমানে অসহায় বাবা মায়েদের ভবিষ্যৎ। আর সেই জন্যই বুঝি স্বপ্নাকারে চন্ডাল করেছিলেন সত্তর সেলকার কি ঠিকই বলেছো মেজ বৌদি, তুমি ঠিকই বলেছো। আমার মতো ছেলেদের এসবে যে কিছুই হয় না, তাই তাই মাথায় আমার ব্যান্ডেজটা না থাকাই ভালো। মা না না বলিস না, তুমি আমার দেখবি বাবা, তুই ভালো না অপছন্দ তোর ব্যান্ডেজ করিস না বাবা, করিস না। মা যখন আমায় বাধা দিয়েছে তাহলে তাহলে ব্যান্ডেজ আমার মাথায় থাক। যাক এবার বলো তো বৌদি, তোমার কাজটা যেন কি? হ্যাঁ বলছিলাম ওই মোড়ের মাথা থেকে এই আমার জুতো জোড়াটা পালিশ করে এনে দাও তো। বিচলিত হয়ে না মা, বিচলিত হয়ে না, ওই কাজটা আমি নিশ্চয়ই করে দিতে পারবো। বৌদি তুমি কোনো চিন্তা করো না, বৌদি তুমি কোনো চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই বাজার থেকে তোমার জুতো জোড়া পালিশ করি। হ্যাঁ তাই যাও, কাজটা করে আমায় উদ্ধার করো। আমি করছি, কিন্তু কিন্তু একটা কথা তোমায় আমি জিজ্ঞাসা করবো বৌদি। বলো বলো কি বলবে বলো। মাত্র মাত্র কদিন আগে মেজদা বাজার থেকে তোমাকে একটা 1000 টাকা দামের শাড়ি কিনে এনে দিয়েছে, কিন্তু কিন্তু তুমি তো এখন এই প্যান্ট শার্টের মোহে ছাড়তে পারলে না বৌদি। তাহলে কি ওই শাড়িটা দেখিয়ে পাড়া প্রতিবেশীকে না গুছিয়ে বলার জন্য কি আরে দেখো দেখো আমার স্বামী একজন কত বড় দামি অফিসার, তাই আমার জন্য গিফট এনেছে। তোমার মতো একটা লোভা ছেলের কাছে আমাকে শিক্ষা নিতে হবে। আমি কি করব আর কি করব না করব সেই ডিসিশনটা কি আমি তোমার কাছ থেকে নেব। ধীরে পাঠো না, বাড়িতে এত চেঁচামেচি কিসে? দেখো না তোমার ওই ভাইটাকে আমার এই জুতো জোড়াটা একটু পালিশ করে আনতে বলেছি বলে ও যা ইচ্ছে তাই আমাকে অপমান করছে। ভুল তো তোমারই ডোনা, তুমি তো জানো অলস মস্তিষ্ক এই কারখানা, এই ওদের মতন বেকার রংবাজ ছেলেরা যে পাতে খায় সেই পাতটাকে ফুটো করে। তাছাড়া ওকে বলার কি দরকার ছিল? একটু আগে তো বাবা বাজার গেলেন, তাকে দিলে তো বাবা বাজার। মাননীয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন এই 21 শতাব্দীর দ্বারে দাঁড়িয়ে একজন প্রখ্যাত মাস্টার মশাইয়ের ছেলে সুযোগ্য সন্তানের মুখে সেরা সংলাপ, যা শুনে অন্তত আপনারা চমকে না উঠে নিজের মনের মণিকোঠাতে একটু লিপিবদ্ধ করুন বা ডায়েরিতে লিখে রাখুন, তাহলে অন্তত বুঝতে পারবেন এই বর্তমান সমাজ ব্যবস্থাটা কোন বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে। জানি দাদা জানি, যেমন উচিত ছিল তোমার কথা বলার, কারণ সমস্ত কিছুর সীমা শুধুমাত্র আমার একার জন্য নয় দাদা, তোমার জন্য।
What do you mean? I mean, তোমার এই ধারণাটা বদলে ফেলা উচিত দাদা, যে দুটো হাত আর এই দুটো পা আর একটু লেখাপড়া আর একটা তোমার ওই সুন্দরী রূপসীর মতো বউ থাকলেই আদর্শ মানুষ হওয়া যায় না দাদা। সাবধান পবিত্র, আমি তোমাকে হাতার বলে দিচ্ছি, এইসব বাজে কথা বললে আমি কিন্তু তোমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। পবিত্র এই বাড়ি সম্মানে অতিথি, আর আমরা বুঝি আমি চলে ভেসেছি মা, তাই বাইরের কুকুর এসে বাড়িতে ঘেউ ঘেউ করবে, তাকে কি তাড়ানোর অধিকার কি আমাদের নেই না? শোনুন মা, ভদ্র ঘরের বাড়িতে যদি কোনো ভদ্র বেশি এসে থাকে তাকে সসম্মানে ঘরে তুলে যাওয়া যায়, কিন্তু কোনো ভদ্র চকচকে পোশাক পরে কোনো ছোট লোক যদি বাড়িতে আসে তাকে ঘাট ধরে বের করে দেওয়া যায়। মেজদা, তোমার কথার কি ওই মেজবৌরির কথায় প্রতিধ্বনি? নিশ্চয়। তোরা কি মনে করেছিস তোরা সকলে মিলে আমার স্ত্রীকে অপমান করবি আর আমি তাই মন খুঁজে সহ্য করবো? আর প্রথম দিন আর তো শোনা এই বাড়ি নতুন, তাই কিছু বললাম না, কিন্তু দ্বিতীয় দিন এই বাড়িতে ঘটনা ঘটলে নতুন করে একটা কুরুক্ষেত্র তৈরি হবে, নতুন করে কুরুক্ষেত্র হবে, কথাটা মনে রাখিস তোদের। তুমি কিছু মনে করো না বাবা পবিত্র, তুমি বুঝতে তো পারছো মা, আমি যে এই প্রদীপেরই বন্ধু মা, তাই সহ্য শক্তিটা আমি আমার ভাইয়ের বন্ধু প্রদীপের কাছ থেকে শিখেছি মা। তুমি তুমি একটুখানি বসো বাবা, আমি তোমার জন্য এক্ষুনি আমি চা করে নিয়ে আসছি বাবা। আরে যাক, আরে কেমন আছিস বল? রাখাল দাদা এখন পুরোপুরি ফিট। তাহলে জানবে আমিও পুরোপুরি সুস্থ হয়ে পবিত্র, কারণ আমার এই মাথার যন্ত্রণাটা আঘাতের জন্য নয় রে পবিত্র, ওই রাখালদের জন্য, পুরো সংসারটার জন্য। প্রদীপ তুই আমি মরে গেলে সংসারের কারো এতটুকু ক্ষতি হতো না রে পবিত্র, কিন্তু রাখালদের কিছু হয়ে গেলে ওর সংসারটা যে একেবারে ভেসে যেত রে পবিত্র, ওর সংসারটা যে একেবারে ভেসে যেত। প্রদীপ বাবু, ঠিকই, আপনি আরে বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। আসতে পারি যদি আপনি আমাকে ক্ষমা করেন। রাখালরা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠায় আজ আমার কারো উপর কোনো রাগ বা অভিমান নেই শিকারিনী। নাও আই এম দ্য ভেরি হ্যাপিয়েস্ট পার্সন ইন দি ওয়ার্ল্ড। তাহলে এগুলো নিন, রাখালদা সুস্থ চাই, আপনার সুখের দ্বারে আমার কৃতজ্ঞতা। নিলাম শিখা দেবী। মাননীয় দর্শক মন্ডলী, গল্পের বুদবুদ আজ বাস্তবতার আকাশ থেকে বিন্দু বিন্দু রূপে ঝরে পড়লো এই শুষ্ক কষ্টময় মরুভূমির বুকে, যা এই দৃশ্য শুধুমাত্র কবির কল্পনাতে সম্ভব। তাই আজ আপনাদের সামনে দৃশ্যমান। কি রে বলতো, এত কি ভাবছিস তুই বলতো? ভাবছি শরতের মেঘ মুক্ত আকাশ থেকে এক টুকরো মেঘ কিভাবে এই নিচে নেমে পড়লো রে প্রদীপ। পবিত্র বাবু, সেই সাথে আমি চেষ্টা করে দেখছিলাম এই কুটিল সমাজে দুটো তর্পণ করা চরিত্রকে একসাথে মিশিয়ে আমি একটা মেঘদূত রচনা করার চেষ্টা করছিলাম রে ভাই প্রদীপ। দেখছিলাম তা আমি পারি কি না, পাগল কোথাকার একটা। আপনার মধ্যে বলতে পেরে সবাই কিন্তু পাগল হতে চাইবে। তাই নাকি? তাহলে আপনি পাগলই না হলে কি আর এতদিন ছুটে আসতে পারতাম? যাক, আমার একটা অনুরোধ রাখবেন। বলুন শিখা দেবী। আগামীকাল সেই পার্কে যদি একবার দেখা করেন। দেখা করবো, কিন্তু কেন বলতে পারেন? আপনার সব কেন উত্তর না হয় আমি সেখানেই দেবো। এই যে লাটের বেটা বাচ্চা, সেই কখন থেকে তো
পিড়িতের লোক নিয়ে হয় হল্লা করতো। ওইদিকে সেই কখনগুলো বাসনগুলো মাজতে বলেছি, এখনো হয়নি কেন শুনি? বাসনগুলো তার এখনই ব্যবহারের জন্য প্রয়োজন হচ্ছে না বৌদি, তাই একটু পরেই না হয়। একটু পরে কেন শুনি? বাড়ির কাজ ফেলে রেখে মনের মানুষের সঙ্গে হয় হল্লা করার সময় পাও, আর ওখানে দুটি বাসন মাজার জন্য ভার বোঝা মনে হয়, তাই না? বাড়িরও কাজ করবে না, বাইরে থেকে দু পয়সা রোজগার করার অনুরোধে আর বসে বসে সংসারের অন্য ধ্বংস করতে তোমার লজ্জা করে না? আমি হলে গলায় দড়ি দিতাম, বুঝলে? দাঁড়াও বৌদি দাঁড়াও, আমারও তো গলায় দড়ি দিতে ইচ্ছে করে বৌদি, আমারও তো গলায় দড়ি দিতে ইচ্ছে করে, কিন্তু কিন্তু আমি দড়ি কেনার টাকা পাই কোথায়? কই দাও তো দেখি 10টা টাকা, ওই বাজার থেকে ছুটতে গিয়ে আমি দড়ি কেনার দড়ি কিনে আনি। কই দাও দাও বৌদি দাও। তুমি যে দড়ি কেনার পয়সা আমায় দেবে না, তার বিলক্ষণ জানি বৌদি। আর আমি এও বুঝতে পারছি যে তুমি এই কথাগুলো মেজ বৌদি হয়ে আমাকে শোনাতে আসছো, এটা আমি বিলক্ষণ বুঝতে পারছি বৌদি। ভালো, আর মন ভাজানো কথা বলতে হবে না, যত সব সমাজের চঞ্চল। শিক্ষা দেবী, আপনি এখনো এখান থেকে যাননি? চলে গেলে আপনার হৃদয়ের সহ্য শক্তির গভীরতা তো হৃদয় দিয়ে অনুভব করতে পারতেন না প্রদীপ বাবু। এত বড় অপমান আপনি সহ্য করেন কি করে? গরিব হয় শিক্ষা দেবী, গরিব হয়, সহ্য যে আমাদের করতে হবে, কারণ অসীম সহ্য শক্তি ছাড়া একজন বেকার ভাই যে তার চাকরিজীবী দাদা বা বৌদির সংসারে বসে বসে অন্ন ধ্বংস করতে পারে না। প্রদীপ বাবু, দাদার কথা মতো আমি এখানে এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে, কিন্তু এসে যা দেখলাম তাতে নুনের পুতুল হয়ে সাগরে ডুবতে আর সাহস না দেখানোই ভালো। তাই আজ আমি আসি, দয়া করে কাল যদি পাঠে যান তাহলে আবার দেখা হবে, কেমন? বেকারের এই দুর্বিষহ জ্বালা যেন আজ সমস্ত সহ্যের সীমা অতিক্রম করে গেছে। আর আমি এও বুঝতে পারছি, আমি যদি একটা চাকরি জোগাড় করতে না পারি তাহলে বাবা মায়ের অবস্থা যে সংসারে কি হবে সেটা একমাত্র পরম করুণাময় ঈশ্বরই জানি। তাই যে কোনো উপায় আমার একটা চাকরি জোগাড় করতে হবে। প্রয়োজন হলে আমি ভর্ত করিব, ট্রেনের বাসে হকারি করবো, এমনকি জুতো সেলাই পর্যন্ত। কিন্তু সেই মেজ বৌদির ছেড়ে যাওয়া জুতো জোড়া, এই জুতো জোড়াই তো আমাকে বাজার থেকে পালিশ করে আনতে বলেছে। আমার জীবনের কি করুণ পরিণতি। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিন আধারে চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো কাছে আসে। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো কাছে আসে।
প্রতি মেজো বৌমার জুতো পালিশ করাতে গেছে। তাতে কি হয়েছে? বেকার বাউন্ডারি ছেড়ে সংসারের কাজ করবে তো। সংসারে একটু কাজ করা আর জুতো পালিশ করা দুটো এক জিনিস নয় মুক্তি। বেশি যুক্তি দিও না, বুঝলে? তুমি রোজগার করো ঠিকই, কিন্তু সংসারটা চালাতে হয় আমাকে। তাই বলে অতি ঘিন্নিপনা রেখে এই সংসারের মাথায় জুতো মারার অধিকার আমি তোমায় দিদি মুক্তি। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকারের যোগ্যতা অর্জন করে নিতে হয়। এবারই চক্র তোমাকে গিন্নিকে জিজ্ঞাসা করছি, বলো গতকাল রাত্রে কি মা ভাত খেয়েছিল? আমি জানি না। তাহলে কে জানবে? ওই মুখার্জি বাড়ির বড় বউ। যে খায়নি তাকে গিয়ে জিজ্ঞাসা করো। না, তোমাকেই বলতে হবে। বাড়ির একটা মানুষ না খেয়ে পড়ে রইলো, আর এই সেই বাড়ির পরিচারিকা হয়ে তুমি। আমি তোমার মায়ের কেনা দাসী নয় যে তোমার মায়ের পা ধরে কাঁদবো, বুঝলে? মুক্তি! তাছাড়া বাড়িতে শুধু আমি নই, আরো তো বউ আছে, তাদেরও দায়িত্ব আছে নাকি? আর তোমার মা আমায় কোনো এক্সট্রা কিছু দেয়নি। তা তোমার মাকে আমি সব সময় আমাকে দেখার অধিকার আছে। কি, কি মুক্তি, কি? এত নিষ্ঠুর মনোবৃত্তি! আমি তোমার মা আমাকে কি দিয়েছে? স্বামী উপহার দিয়েছে বৌমা, মেয়েদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ওই একই রেকর্ড বারবার বাজিয়ে বাজার মাত করবেন না বাবা, কারণ এই যুগে ওইসব একেবারে অচল। আর যা শুনে আজকের মানুষ কেউ আর হাত তালি দেবে না, কেউ না। আপনার মনের বেদনা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু বিশ্বাস করুন আমি যে বড় অসহায়। আমি তোকে তো অবিশ্বাস করছি না রে জ্যোতিষ, আর এই সংসারের অবদান তো আমি অস্বীকার করছি না। তবে তুই বৌমা যা চাই তাই তোর করা উচিত বলে আমি মনে করি। না বাবা না, তা কখনো হয় না। আপনার বৌমা চাই এই সংসার থেকে আলাদা হয়ে যেতে, এই তো। হ্যাঁ বাবা হ্যাঁ, আমার মাইনের টাকায় সংসার চলছে বলে এটা আমি শয়তানি কিছুতেই সহ্য করতে পারছে না। তার কারণে আপনাদেরকে শুধু অপমান করে বাবা। সেই জন্যই তো আমি তোকে বলছি রে বাবা, তুই বৌমাকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যা। আমি কিছুতেই করতে পারবো না। পারতে যে তোকে হবে রে বাবা, কারণ আমি জানি আজ পর্যন্ত তুই কোনোদিন আমার কথার অবাধ্য হসনি। কিন্তু আজ হব। আপনার কথা অবাধ্য হয়ে যদি আমাকে নরকে যেতে হয় আমি তাই যাবো বাবা। তবু আপনার কথা মেনে নিয়ে আমি আলাদা থাকতে পারবো না বাবা, আমি আলাদা থাকতে পারবো না। যদি তোর শ্বশুর মশাই তার মেয়েকে তোর হাতে তুলে দিয়ে তার শুভাশুভের জন্য তার ভালো মন্দ তোর উপর নির্ভরশীল, তাই তুই অমত করলে কিচ্ছু যায় আসে না বাবা, কিচ্ছু যায় আসে না। কারণ অন্যায় আপনার মেনে নিয়ে একটা 51 সুখের সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার শিক্ষা আমি আপনার কাছ থেকে পাইনি বাবা। তাই আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি বাবা, আপনার এই পদাশ্রয় থেকে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন না বাবা, ছুঁড়ে ফেলে দেবেন না বাবা, ছুঁড়ে ফেলে আমি তোকে কি করে বোঝাবো রে বাবা, যে এই সংসারে কোনো বাবা মা তার ছেলে মেয়েদেরকে আলাদা আর এই সংসারটা ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে শ্মশানে পরিণত হোক, এ কোনোদিন আমাদের চাই না রে বাবা, কোনোদিন আমরা চাই না। আর সেই শ্মশানের মাঝে বসে আমাদের মতো অসহায় বাবা মা আকার করুক, আকার করুক, আকার করুক। তোমার লীলা এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা
হাঁটতে পারি না, আমার পেনশনের টাকা দিয়ে আমি খুলবো একটা নতুন চেতনার পাঠশালা। কিন্তু আমার সেই পেনশন কবে কবে কোথায় পাবো আমি জানি না। আমি জানি না। পশ্চিমবঙ্গের জনদরদি সরকার আবার সেই পেনশনের টাকাটা চালু করে দিয়ে আমাকে বাঁচতে দাও, আমাদের ছেলে মেয়েকে বাঁচাতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও।